নমস্কার। নমস্কার। এ দেখো, তুমি যে বাঘের গল্পটা করবে বলছিলে, একটু করো। অনেকদিন শুনি না। আমার চ্যানেলে আমি আগে একটা ছোট গল্প করেছিলাম, আজও একটা ছোট গল্প, যেহেতু গল্পের কথা বলেছে তাই আজও একটা ছোট গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। গল্পটা আজ থেকে বহু বছর আগের কাহিনী। এটা আমাদের গ্রাম বাংলার একটা কাহিনী। সম্ভবত 50 বছর 60 বছর পূর্বের কথা। আমাদের গ্রামে একটা ফ্যামিলি ছিল, তারা 7 ভাই। খুবই কষ্টে তাদের সংসার চলতো। তাদের কাজ ছিল জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, সেইগুলো বিক্রি করে তারা জীবনযাপন করত। সেবার শীতের সময় 7 ভাই সবাই মিলে দাঁড়, তখন তো আর মেশিনের নৌকা ছিল না, দাঁড় বেয়ে জঙ্গলে যেতে হতো। সেখানে জঙ্গল থেকে কাঠ কাটতো। তারা নৌকা ভোরবেলায় ছেড়ে যেত এবং জঙ্গলে যে জায়গায় তারা কাঠ কাটতো পৌঁছাতে পৌঁছাতে হয়তো সেদিন পৌঁছাতে পারতো না, তার পরের দিন পৌঁছাতো। এইভাবে তারা জঙ্গলে পৌঁছে সেখানে নৌকা রেখে তারা কাঠ কাটত। এইভাবে তারা যথারীতি নৌকা ছেড়ে তাদের খাদ্য সামগ্রী নৌকায় নিয়ে তারা বেরিয়ে চলে গেছিল। গিয়ে নৌকা যখন জঙ্গলে পৌঁছালো তখন রাত হয়ে গেছে, শীতের রাত। নৌকাটা মোটামুটি জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে গ্রাফি করে। গ্রাফির সিস্টেমটা হচ্ছে নৌকার দু মাথায় গ্রাফি করা হতো, যাতে নৌকাটা জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে থাকে। যখন গ্রাফি করা হয়েছে তখন ভাটা। রাত্রে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। শীতের রাত, সবাই কাঁথা মুড়ি দিয়ে সবাই শুয়েছে। যেহেতু যে ছাউনি দেওয়া যে নৌকার যে অঞ্চলটা, সবাই সেখানে শুতে পারেনি। কেউ কেউ বাইরের দিকে শুয়েছে এবং একজন, সে একদম নৌকার মাথায়, সেখানে কাঠ বিছানো ছিল, সেখানেই সে শুয়েছিল। যখন নদীতে জোয়ার এসছে, নদীর জোয়ার আসে যখন, তখন বেশ একটা ধাক্কা, ঢেউয়ের ধাক্কা লাগে নৌকায়। ওই ঢেউয়ের ধাক্কা লাগতে লাগতে গ্রাফি একটা উঠে গিয়ে ওই নৌকাটা একদম জঙ্গলের দিকে চলে গেছে। একটা গ্রাফি ওঠেনি, আর একটা গ্রাফি উঠে গেছে। ওটা গিয়ে জঙ্গলের সঙ্গে একদম লেগে গেছে। একজন ভাই শুয়েছিল, সে কাঁথা মুড়ি দিয়েই শুয়েছিল, কিন্তু তার হাঁটুটা এমন উঁচু হয়েছিল, কম্বলটা যে, কাঁথাটা কম্বল নয়, কাঁথা যেহেতু গায়ে ছিল, ওই হাঁটুটা উঁচু থাকার জন্য মনে হচ্ছিল যে ওইটা তার মাথা। বাঘমামা গন্ধ শুকে ঠিক নৌকার ধারে চলে এসছে এবং আস্তে 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 সে, যেহেতু নৌকাটা জঙ্গলের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছিল, সে নৌকায় উঠে পড়ে এবং গিয়ে ওই হাঁটুটাকে মাথা মনে করে সে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিল। যখন তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, সে তখন চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার শুরু করার পরে নৌকায় তারা, আর যে সমস্ত ভাইরা ছিল, তখন তারা উঠে দিশেহারা হয়ে গেছে। কি করবে তারা বুঝতে পারছিল না।
তার ভিতরে একটা ভাই ছিল, সে খুব সাহসী। সে কুড়ুল নিয়ে একদম বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে এবং বাঘের মাথায় কুড়ুল দিয়ে কোপ মারে। কোপ মারার পর বাঘ ছিটকে নৌকা থেকে জঙ্গলে পালিয়ে যায় এবং তার যে হাঁটুর যে মালাইচা কি ওটা একদম গুঁড়ো হয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করতে থাকে। তারপর তারা দিশেহারা হয়ে কি করবে বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে নৌকা হাঁটুতে কাপড় দিয়ে জড়িয়ে তাকে কোনো রকম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা, এবং নৌকা চালিয়ে তারা চলে আসার, গ্রামের দিকে চলে আসার চিন্তাভাবনা মাথায় নেয় এবং যথারীতি সেই চিন্তাভাবনা নিয়ে তারা চলে আসে। এসে তারা আমাদের গ্রামের কাছে যে হসপিটাল ছিল আজ থেকে বহু বছর আগে, তখন সেই হসপিটালে তো সেইভাবে ডাক্তাররা থাকতো না, তাতে গিয়ে যতটা পাওয়া যায় সাহায্য, তারা গিয়ে সেখানে ডাক্তার দেখিয়ে মোটামুটি সেবা শুশ্রূষা করার চেষ্টা করে এবং ওষুধপত্র দেয়। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস কেটে যাওয়ার পরে খানিকটা সুস্থ হয় সে। এইবার ওষুধ দিতে দিতে প্রায় 6 মাস পর সে মোটামুটি হাঁটাচলা করতে পারত, কিন্তু একটা স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটাচলা করতে পারতো সে সেইভাবে আর করতে পারতো না। এইভাবে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করতো। এইভাবে সে জীবনযাপন করে সে মারা গেছে, সে আর বেঁচে নেই। তার যত ভাই যারা ছিল সবাই মারা যায়, এখন আর কেউ বেঁচে নেই। এই গল্পটা এখানেই শেষ। গল্পটা যেহেতু বাঘের গল্প, আপনাদের অনেকের বাঘের গল্প শুনতে ভালো লাগে, এটাও আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।